রবিবারের সকালটা আমার একদম ভালো লাগে না। মাথার মধ্যে খালি ঘুরতে থাকে রাত পোহালেই আবার আপিস ছুটতে হবে। এর চেয়ে শনিবারের বিকেল আমার খুব প্রিয়। ঠিক এরকমই এক শনিবারের বিকেলে বসে আছি। কালকে একটা বড় ঘূর্ণিঝড় বাংলাদেশ সীমান্ত এলাকায় চলে গেছে, কলকাতায় রেখে গেছে তার ছাপ। সেই ঝড়ের আফটার শক এখনো চলছে। আমি বারান্দায় বসে আছি আর সামনের বিরাট দুটো খেজুর গাছ যেন দোলনার মতো দুলছে। এরকম পরিবেশ বেশ ভালো লাগে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আমার বাড়ির সদর দরজাটা উল্টো দিকে। ভাবছিলাম এরকম পরিবেশে একটু গরম গরম আলুর চপ নিয়ে আসব। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। আমি আন্দাজেই বুঝে গেলাম কে এসেছে। আমার যে কজন বন্ধু আছে তাদের মধ্যে কোনো বন্ধুই এরকম পরিবেশে আমার বাড়ি আসবে না। উঠে গিয়ে দরজা খুলে দেখি অনুমান নির্ভুল কিশোরী সেন, হাতে পাসিংস আর গরম গরম জিলিপি। আমাকে দেখেই সে বলল, আরে ফতুয়াটা গলিয়ে তাড়াতাড়ি চলো আমার সঙ্গে। ওহ, কি আজব তুমি বিভূতি। হ্যাঁ, আরে এরকম পরিবেশ জমানোর জন্যই তো তারানাথের সঙ্গে আমাদের সম্পর্ক। না না না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি হালকা হেসে গায়ে ফতুয়াটা গলিয়ে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে এসে আমাকে একটা কথা বলল। জানো বিভূতি, ফালাকাটার জঙ্গলে নাকি এককালে ঠগিদের বাস ছিল। ফালাকাটা বলতে ওই উত্তরবঙ্গের? আরে হ্যাঁ, আমরা সামনের মাসে ঘুরতে যাচ্ছি তো, তাই সেই একটু পড়াশোনা করে নিচ্ছিলাম। আমার বাবা বলতেন যে কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার বিষয় ভালো মতো জেনে নেওয়া খুব জরুরি। তাই তো আজ কলেজ স্ট্রিটে গিয়ে কিছু পুরনো ভ্রমণ সংক্রান্ত বই খুঁজছিলাম। সেখান থেকেই উত্তরবঙ্গের বিষয়ে একটা বই কিনে এনে পড়ছিলাম। ওইটা করেই জানতে পারলাম যে ফালাকাটার জঙ্গলে একসময় নাকি ঠগিদের বাস ছিল। তাহলে ওই জায়গায় এখনো ঠগিরা আছে নাকি? খুব সম্ভবত নয়। যতদূর শুনেছি, স্বাধীনতার পরে সমাজ সভ্যতা যত বদলেছে, এরা নিজেদের কাজকর্ম করার ধরন তত পাল্টেছে। শুনে অনেকেই নাকি ঘুরতে গিয়ে ফালাকাটার জঙ্গলে আগুন জ্বালিয়ে বনমোরগের মাংস খায়। আমার কি মনে হয় জানো কিশোরী, ভবিষ্যতে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে দু রকমের ইতিহাস তৈরি হতে পারে। এক, স্বাধীনতার পূর্বে ভারত। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হচ্ছে 1xBet। এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার, আইফোন, টিভি, অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বেটিং করতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম। রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড টি কলকাতা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ৬৬,০০০ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। তাহলে দেরি কিসের? কমেন্টে 1xBet এর লিংক, প্রোমো কোড পিন করা আছে। প্রোমো কোডটি ব্যবহার করুন, আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন। এবং দুই, স্বাধীনতার পরবর্তীকালে ভারত। যা বলেছ। চলো, মটলেন তো এসে গেল। তবে ভারতের স্বাধীনতার ইতিহাস যাই হোক না কেন, এই মঠলেনের তারানাথ তান্ত্রিকের বাড়ির ইতিহাস স্বাধীনতার আগেও যা ছিল, স্বাধীনতার পরেও তাই আছে এবং আগামী 50 বছরেও একই থাকবে। দরজায় ঘন্টা বাজতেই তারানাথের দরজা খোলা, চেনা ধূপের গন্ধ আর একটা অজানা পরিবেশ। আমি আর কিশোরী ওনার ঘরে ঢুকতেই তিনি বললেন, চারি একটু বাইরে বেরিয়েছে কিছু ফলাহার বাজার করতে, কাজেই চা হবে না। ও ঠিক আছে, আমরা আজকে জিলিপি এনেছি। যদিও আজকে চাটাই প্রধান ছিল, কিন্তু চারই নেই যখন, তখন ওই দিয়েই চালিয়ে নেব। কিশোরী এক প্যাকেট পাসিং শো ওনার দিকে এগিয়ে দিয়েই একটা মিনতির স্বরে বলল, একটা ঘটনার কথা বলুন না ঠাকুর মশাই, শনিবারের সন্ধ্যাটা একদম জমে যাবে। আমি প্যাকেট থেকে একটা জিলিপি বের করে তাতে এক কামড় দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জঙ্গলে ঠগিদের বসবাস ছিল, শুনেছি তাদের নাকি চালনা করত আড়াল থেকে কোনো তান্ত্রিক। এ কথার সত্যতা কতদূর? ঠিকই শুনেছ। আগেকার দিনে ঠগিরা তো কেবল পেট চালানোর জন্য ডাকাতি করত, কিন্তু
কালক্রমে তাদের কাজে লাগিয়ে আড়াল থেকে অনেক অসাধু উদ্দেশ্যে সফল হয়েছেন কিছু অসাধু তান্ত্রিক বা কাপালিক। এতে এই লাভ হয় যে তন্ত্রের জগতে কোনো শক্তি আরোহণের সময় নরহত্যার গুরু দায়িত্বটা সাধকের নিজের উপরে এসে পড়ে না। আপনার সাথে হয়েছে কখনো? বাইরে একটা ভালো হাওয়ার রেশ উঠেছে, তিনি একটা পাসিং শো ধরিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বলা শুরু করলেন, হয়েছে। মধ্যবঙ্গে তখন আমি সবে মাত্র সফর শুরু করেছি। তখন ওইখানে অধিকাংশ স্থানে ছিল জঙ্গল, আর জঙ্গলের শেষ প্রান্তে থাকতো মহাশ্মশান। এই রকমই এক জঙ্গলের নাম ছিল কাল দিঘির জঙ্গল। বিরাট সেই জঙ্গলের এক প্রান্তে রয়েছে নিশিপুর গ্রাম। আমি সেই গ্রামে গিয়েছিলাম, সেখানে মা ভৈরবী কালীর পুজো ছিল বলে। বাংলার বহু স্থান থেকে বহু শ্মশানতান্ত্রিক, কাপালিক, সাধকের আনাগোনা হয়েছিল। সব কিছু আমাদের মধ্যেই ছিল। সাধারণ মানুষেরা এই পুজোর অংশীদার হন না। অনেক রাত অবধি উৎকৃষ্ট পুজো, হোমাগ্নি এবং তন্ত্রের বিষয়ে বহু চর্চা হয়েছিল। সেখানেই প্রথম এক তান্ত্রিকের সাথে আমার বেশ ভালো মতো আলাপ হয়। তার নাম কমলাক্ষ চাটুর্যে। সে আমার থেকে বয়স এবং অভিজ্ঞতায় বেশ ছোট। তিনি জীবনের দক্ষিণবঙ্গের জঙ্গলে বেশিরভাগ সময় কাটিয়েছেন। শেষ রাতে আমি আর তিনি একটু আড়ালে গিয়ে কথা বলা শুরু করলাম। শ্মশানে তো আর এরকম দামি সিগারেট পাওয়া যায় না, তাই তিনি আমাকে একটা বিড়ি এগিয়ে দিয়ে বললেন, আপনি শক্তিধর তান্ত্রিকের নাম শুনেছেন? আমি সেই বিড়িটা আমার ধুতির কোচায় গুঁজে একটু ভুরু কুচকে জিজ্ঞাসা করলাম, কে শক্তিধর তান্ত্রিক? এই যে নিশিপুর গ্রাম, সেই গ্রামের শেষ প্রান্তে আমরা বসে আছি। এখান থেকে সোজা গেলে আপনি পড়বেন কাল দিঘির জঙ্গলে। জঙ্গলের ঠিক মাঝ বরাবর স্থানে বাস একদল ঠগীর। তারা ওই গামছার সাথে পাথর বেঁধে গলায় ফাঁস দিয়ে পথচারীদের হত্যা করে। তারপর তাদের সঙ্গে থাকা টাকা পয়সা লুট করে পালায়। মৃতদেহ ভাসিয়ে দেয় ওপার প্রান্তে বয়ে যাওয়া এক নদীর জলে। তবে বছর খানেক হলো তাদের ওখানে নাকি এক নতুন সর্দারের আগমন হয়েছে। তার চোখের দিকে নাকি তাকানো যায় না। সে নাকি বিভৎস তেজ ওনার চোখে বিরাজমান। তিনি শক্তিধর তান্ত্রিক। তিনি এসেই নাকি ঠগী সর্দার নসু ডাকাতকে নিজের শক্তি দ্বারা বশ করেন। তারপর নিজের ইশারায় সেই দল পরিচালনার দায়িত্ব নেন। এখন এই ঠগীর দল শক্তি তান্ত্রিকের হাতের মুঠোয়। কিন্তু তান্ত্রিক কেনই বা ঠগীদের সাথে মিলিত হবেন? ওনার ওইদিকে ভূমিকা ঠিক কি? আমি যতদূর শুনেছি উনি নাকি তাদের পদ্ধতিতে একটু বদল করেছেন। সম্পূর্ণ মেরে ফেলার পরিবর্তে তারা পথচারীদের অর্ধমৃত করে দেন। তারপর লুণ্ঠিত ধন সম্পদ ঠগীরা নিজেদের কাছেই রাখে, কিন্তু সেই মানুষটিকে তারা তুলে দেয় শক্তিধর তান্ত্রিকের হাতে। তারপর তিনি যে কি করেন কেউ জানে না। আমার খুব একটা অদ্ভুত লাগলো না শুনে, কারণ মৃতদেহ তান্ত্রিকের কি উদ্দেশ্যে কাজে লাগতে পারে সেটা আমার ভালো মতোই জানা আছে। আমি তাও একবার প্রশ্ন করলাম, এখনো অবধি কতজনকে হত্যা করা হয়েছে? তা আমি শেষ যখন শুনেছি প্রায় জনা 50 হয়েছে। কিন্তু কেন মশাই, আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? আমি হয়তো শক্তিধর তান্ত্রিকের উদ্দেশ্য সাধনে সাহায্য করতে পারি। আমি এখনই রওনা দেব। কিন্তু সব জেনেও আপনি কেন বিপদে পা বাড়াচ্ছেন? আর ওনার উদ্দেশ্যই বা কি? শ্মশান যক্ষীর কথা কখনো শুনেছেন? এনারা মধ্যতন্ত্রের এক প্রকার প্রাণী। শ্মশানে শ্মশানে এদের বাস। তাদের উদ্দেশ্যে যদি 51 নরমুণ্ডের রক্ত উৎসর্গ করা হয় তখন কি হয় জানেন? কি হয়?
তারা নিজেরা ঊর্ধ্বতন্ত্রের প্রতি সদ্গতি লাভ করে এবং খুশি হয়ে সাধককে অমরত্ব এবং মধ্যতন্ত্রের সকল শক্তি প্রদান করে। আর একবার মধ্যতন্ত্রে প্রবেশের অর্থ সাধকের কাছে মহাডামর অর্থাৎ ঊর্ধ্বতন্ত্র যাওয়ার পথটাও প্রায় সুগম হয়ে যায়। শক্তি লাভই মূল উদ্দেশ্য শক্তিধর তান্ত্রিকের। তিনি আমার কথাগুলো মন দিয়ে শুনছিলেন। নিতান্তই তিনি আশ্চর্যের গভীর জগতে হারিয়ে গেলেন। তারপর আমাকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে দেখে তিনি বললেন, তাহলে আপনি নিজেকে 51তম বলি কেন বানাচ্ছেন? আমি আমার মুচকি হাসি হেসে আমার থলে থেকে একটা ছোট্ট পুটলি বের করে ওনাকে দেখিয়ে বললাম, মাতু পাগলির নাম শুনেছেন? আমার মুখে এই নাম শুনেই ওনার চোখ জলজল করে উঠল। তিনি প্রায় উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ শুনেছি, উনি তো আমার আদর্শ। অবশ্য কখনো দেখা হয়নি ওনাকে। কিন্তু আপনি? শিষ্য, উনি পিশাচ সিদ্ধ মাতঙ্গিমা। তিনি আমার প্রথম গুরু। ভূত প্রেত পিশাচ বেতাল যক্ষ সবার সাথে লড়াই করার ক্ষমতাই তিনি আমাকে দিয়েছেন। এই মন্ত্রপুত ছাই গাত্রবন্ধন বা গাত্রালঙ্কার করলে তোমাকে ছুঁতে পর্যন্ত পারবে না এরা। আপনি তাহলে এখনই যাবেন? হ্যাঁ, আজ আসি। আমার জন্য চিন্তা করো না, আবার দেখা হবে। এই বলে আমি ওনার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম কাল দিঘির জঙ্গলের উদ্দেশ্যে। ঘন কালো অন্ধকার রাত্রে জঙ্গলের স্বাভাবিক রং উধাও হয়ে সম্পূর্ণ কালো রঙের হয়ে যায়। আকাশে ঘন মেঘের ঘন ঘটা দেখা দিয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমি জঙ্গলে প্রবেশের আগে আমার থলে থেকে সেই মন্ত্রপুত ছাই বের করে আমার শরীরের অনাবৃত অংশে মেখে নিলাম। তারপর আমার থলে থেকে একটা কালো কাপড় আমার সারা শরীরে জড়িয়ে নিলাম। এরপর আমি প্রবেশ করলাম কুখ্যাত কাল দিঘির জঙ্গলে। আমি মানসিকভাবে প্রস্তুত যে যে কোনো সময় আমার গলায় হ্যাঁচকা ফাঁস লাগতে পারে। সত্যি বলতে সেই মুহূর্তটার কথা ভেবেই একটু ভয় লাগছিল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসেই গেল। দুটো পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাছের মাঝখান দিয়ে যখন বেরোচ্ছি, ঠিক তখনই পিছন থেকে একটা হ্যাঁচকা টান পড়লো আমার গলায়। সে কি বিভৎস টান! মুহূর্তের মধ্যে আমার যেন দম বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন বজ্র মুষ্টিতে আমার গলা চেপে ধরেছে। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। চোখের সামনেটা অন্ধকার হয়ে আসতে থাকলো। শেষ মুহূর্তে আবছাভাবে দেখলাম প্রায় 7-8 জন গামছা দিয়ে মুখ ঢাকা লোক হাতে লাঠি, বল্লম আর মশাল নিয়ে এগিয়ে আসছে। ধীরে ধীরে আমার চোখের সামনে সম্পূর্ণটা অন্ধকার হয়ে এলো। কতক্ষণ অজ্ঞান ছিলাম আমার খেয়াল নেই। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমাকে একটা গাছের গুঁড়ির সাথে বেঁধে রাখা হয়েছে। আমার 2 হাত আলাদা করে বাঁধা হয়েছে দড়ি দিয়ে। আমার সামনে একটা ছোট্ট মন্দির, সেখানে একটি কৃষ্ণ পাথরের মূর্তি রাখা রয়েছে। সেই মূর্তির বর্ণনা প্রথমে দিচ্ছি। মূর্তিটি একটি নারী মূর্তি, অর্ধনগ্না, উড়ন্ত কেশরাজি, 2 চোখের দৃষ্টিতে ক্রোধ ঠিকরে পড়ছে। 2 হাতের এক হাতে ধরা এক বাটি রক্ত, আরেক হাতে ধরা একটা রামদা। পরনের বাঘছাল ওনার লজ্জা নিবারণ করছে। পাথরের গয়না সারা দেহে খোদিত রয়েছে। এই মূর্তির সামনে আগুন জ্বলছে একটা কুণ্ড থেকে, আর তার সামনে বসে রয়েছেন একজন রক্তাম্বর পরিহিত মানুষ। কাঁধ অবধি নেমে এসেছে তার চুল। কপালে ছাই আর
রক্তচন্দনের তিলক, মুখ ভর্তি ঘন কালো দাড়ি। তিনি বসে বসে সেই মূর্তির দিকে ফুল ছুঁড়ে পুজো দিচ্ছেন আর কি সব মন্ত্র আওড়াচ্ছেন। বেশ অনেকক্ষণ ধরে চলেছিল ওনার সেই পুজো। তারপর তিনি উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। আমার মুখের কাছে এক ঘটি জল এনে কিছুটা জল আমাকে খাইয়ে দিলেন। তারপর আমাকে একবার আপাদ মস্তক পর্যবেক্ষণ করে জিজ্ঞাসা করলেন, তুই কি তান্ত্রিক? হ্যাঁ, ভ্রাম্যমান তান্ত্রিক। এখানে কোথায় এসেছিলি? নিশিপুর গ্রামে সাধু সমাগম হচ্ছে, আজ ভৈরবী কালীর পুজো ছিল, সেখানেই এসেছিলাম। এই পথের বিষয়ে জানতিস না? আমি একবার ভাবলাম বলি যে আমি সব জেনে শুনেই এসেছি। তারপর মনে হলো তাতে আমার উদ্দেশ্য অসফল হতে পারে, তাই আমি মাথা নিচু করেই বললাম, না, আমাকে কেউ কিছু বলেনি। আমি চাইছিলাম এই রাতের মধ্যে জঙ্গলটা পেরিয়ে যেতে, কিন্তু কোথা থেকে কি যেন হয়ে গেল। তিনি এবার আমার সামনে থেকে উঠে গাছের ডালে রাখা একটা লাল চাদর গায়ে জড়িয়ে বললেন, তুই ঠগীদের খপ্পরে পড়েছিলি। আমি ওদের সর্দার, ওরাই তোকে আমার কাছে দিয়ে গেছে। তোর কপাল খুব ভালো, অনেক মহান কাজের জন্য তুই নিজেকে উৎসর্গ করতে পারবি। আমি বেশ ভয়ার্ত চোখে ওনার দিকে তাকিয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, কি কিসে উৎসর্গ করবেন? উনি আমার দিকে একটা সূক্ষ্ম হাসি হেসে বললেন, তুই জানিস এটা কার মূর্তি? হ্যাঁ জানি, শ্মশান যক্ষীর। বাহ, জানিস তো তাহলে যে শ্মশান যক্ষীর প্রতি বলিদানের অর্থ কি? আরে বাবা, ভয় নেই, তোর আত্মা ঊর্ধ্বগতি লাভ করবে। তুইও তান্ত্রিক, আমিও তান্ত্রিক। হ্যাঁ, তুই হয়তো আমায় চিনিস না, কিন্তু ঈশ্বরের সাথেই আমাদের দুজনের কারবার। কেউ সে যাওয়ার সুযোগ পায়, কেউ পরে যাবার। তোর আমাকে ধন্যবাদ দেওয়া উচিত এই মহান উৎসর্গের জন্য। উনি থামলে আমি এবার নিজের চোয়াল শক্ত করে জিজ্ঞাসা করলাম, মহান উদ্দেশ্যে আমার জীবন উৎসর্গ হলে আপনার কি লাভ শক্তিধর তান্ত্রিক? আমার মুখে ওনার নাম শুনে উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। ওনার দিকে একটা তির্যক দৃষ্টি দিয়ে জিজ্ঞাসা করলাম, আমি আপনার থেকে সম্মানে ছোট হতে পারি, কিন্তু তন্ত্রের জগতের জ্ঞান আমারও আছে। শ্মশান যক্ষীর প্রতি আমি বলি প্রদত্ত হলে আমার আত্মার ঊর্ধ্বগতি লাভ হবে কিনা জানি না, তবে আপনার অমরত্বের পথটা যে সুগম হবে সে আমি বিলক্ষণ জানি। আমার মুখে এই সব কথা শুনে তিনি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার গায়ে একখানা কালো কাপড় ঢাকা রয়েছে। আমি বলে চললাম, শ্মশান যক্ষীর বিষয়ে আমি বিলক্ষণ সবই জানি। 51তম বলি হিসেবে আমি সব জেনেই নিজেকে শিকারে পরিণত করেছি। এতে উনি যে ঊর্ধ্বতন্ত্রে প্রবেশ করবেন আর আপনাকে ওদের জগতের শক্তি প্রদান করবেন সে সবই আমি জানি। মাতু পাগলির নাম শুনেছেন আশা করি। উনি আমার প্রথম গুরু। ওনার সান্নিধ্যে আমি প্রায় এই জগতের অধিকাংশ জিনিসই জ্ঞাত হয়েছি। আর আপনার ঠগীর দলের কথা, আপনার কথা জেনেই আমি এখানে এসেছি। আর আপনাকে এও বলে দিই, আপনি আমাকে বলি দিতে পারবেন না, কারণ যক্ষের সাথে দ্বন্দ্ব করার সামর্থ্য আমার রয়েছে। উনি আমার কথা শুনে শান্ত মতো দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ আমি আর উনি এক দৃষ্টিতে একে অন্যকে পর্যবেক্ষণ করতে থাকলাম। এরপর হঠাৎ করে উনি একটা সূক্ষ্ম হাসি হেসে বললেন, বাহ, ভালোই হলো।
আমাকে এই অবান্তর ভালো মানুষই বিষয়টা চালিয়ে যেতে হবে না। আর দেখি তুমি কেমন চোখের সঙ্গে দ্বন্দ্ব করতে পারো। ওনার ওই বক্তব্যে একটা শীতল ক্রূরতা অনুভব হয়েছিল। এরপর তিনি সেই মূর্তির সামনে অদ্ভুত আগুনের পাশে পড়ে থাকা একটা ধারালো ছুরি তুলে নিলেন। তারপর নিজের হাতের কবজি থেকে কিছুটা অংশ কেটে নিয়ে কয়েক ফোঁটা রক্ত ফেললেন সেই অগ্নির মধ্যে। তারপর ওনার দুই হাত উপরে তুলে আহ্বানের ভঙ্গিতে কাকে যেন আহ্বান করতে থাকলেন। ও তারপর হঠাৎ একটা অদ্ভুত পচা গন্ধ আমার নাকে এলো। আমি দেখলাম সেই মন্দিরের ভিতরে মূর্তির মাথা থেকে ঠিক মূর্তির মতো অবিকল দেখতে একটা প্রাণী মূর্তির গা বেয়ে নেমে আসছে। একদম অবিকল তার চেহারা, মূর্তির মতন। শুধু তার লম্বা চেরা জিভটা তার মুখের ওপর ঘোরাফেরা করছে। সে নিচে নেমে এলো সেই মূর্তির হাতের রামদাটা হাতে নিয়ে। তারপর শক্তিধর তান্ত্রিক ওনার হাতের রক্ত থেকে একটা তিলক আমার কপালে পরিয়ে দিলেন। এটিকে বলা হয় শিকার শনাক্তকরণ। উনি আমার থেকে সরে যাওয়ার পর দেখলাম সেই চক্ষু আমার দিকে এগিয়ে আসছে। আমি একটু কায়দা করে বললাম, ঠিক আছে, আমি হার মানছি, কিন্তু আমার শরীরে আমার গুরুর দেওয়া পবিত্র চাদর আছে। আমি চাই না এই বস্ত্র গায়ে নিয়ে মৃত্যু লাভ করতে। আমার শেষ অনুরোধটা রাখুন। মনে হলো ওনার মনে একটু দয়া জন্মালো। উনি আমার শরীর থেকে চাদরটা সরাতেই সেই চক্ষি রামদা নিয়ে তেড়ে এলো। দেখলাম শক্তিধর তান্ত্রিকের মুখে একটা পৈশাচিক হাসি, কিন্তু সেই চক্ষি একটা নির্দিষ্ট দূরত্বে এসে থেমে গেল। সেও অবাক হয়ে রইল আচমকা ঘটনাটা ঘটে যাওয়ায়। ওর মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তিতে সে বাধা পেয়েছে। এক নিমেষে শক্তিধর তান্ত্রিকের মুখের হাসি উবে গেল। তিনিও বুঝতে পারলেন না কি হচ্ছে। সেই চক্ষি বারবার আমাকে গোল গোল প্রদক্ষিণ করে ঘুরতে লাগলো, কিন্তু কিছুতেই সেই অদৃশ্য ঢাল পেরোতে পারল না। হাত দিয়ে রামদা দিয়ে বারবার আঘাত করতে থাকলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এই মুহূর্তে শক্তিধর তান্ত্রিকের মুখে একটা ভয়ের রেশ দেখতে পেলাম। তিনি যেন ওনার ভবিতব্য বুঝতে পেরেছেন। আমি শান্ত কণ্ঠে বললাম, এই ছাই মন্ত্রপুত ছাই, মাতু পাগলির প্রদত্ত, পিশাচ সিদ্ধ মাতঙ্গিমা। যক্ষের ক্ষমতা নেই এই গণ্ডি পেরোনো। অতএব তন্ত্রের নিয়ম অনুযায়ী আমি আর কিচ্ছু বললাম না। দেখলাম সেই চক্ষে আস্তে আস্তে ওনার দিকে মুখ ঘোরালো। উনি আস্তে আস্তে পিছু হটতে থাকলেন। সেই রামদা নিয়ে চক্ষি এগিয়ে গেল তার দিকে। মুহূর্তের মধ্যে সে সেই রামদার এক কোপে ওনার মুন্ডু ছেদ ধরাশায়ী হয়ে গেলেন শক্তিধর তান্ত্রিক। সেই চক্ষে ওনার কাটা মস্তক নিয়ে বেশ কিছুক্ষণ নৃত্য করল। তারপর ছুটে গিয়ে সেই মন্দিরের ভিতর প্রবেশ করে হঠাৎ করে উধাও হয়ে গেল। আমার এখন চিন্তা হচ্ছে আমি এখান থেকে মুক্ত কি করে হব। হঠাৎ দেখলাম দূরে জঙ্গলের ভিতর থেকে একটা মশালের আলো দেখা যাচ্ছে।
আগুনটা কাছে আসতেই আমি একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। এ কি, আপনি এভাবে বাঁধা অবস্থায়? আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কমলাক্ষ চাটুর্যে এসেছে। সে হয়তো আমার কথাই চিন্তা করে এসেছে। ভোরের আলো অল্প অল্প ফুটে উঠেছে। সে সেই আমার সমস্ত বাঁধন খুলে দিয়ে আমাকে মুক্ত করল। আমি একটু হাত পা ঝেড়ে তাকে জিজ্ঞাসা করলাম, তোমায় ঠগির দল আক্রমণ করলো না কেন? ঠগিরা একদিনে একবারই শিকার করে, এটাই তাদের রীতি। তাই তারা আপনাকে শিকার করেই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আপনার জন্য বড় চিন্তা হচ্ছিল, তাই শেষ রাতেই আপনার খোঁজে বেরিয়ে পড়লাম। আমি সূক্ষ্ম একটা হাসি হাসলাম। পূব দিকে উষার প্রথম আলো দেখা দিচ্ছে। কিছু মধুর পাখির কলতান কানে এলো। সে মুন্ডহীন দেহটা দেখে প্রশ্ন করলো, শক্তিধর তান্ত্রিকের এই অবস্থা কে করলো? ওই যাকে আহ্বান করেছিল সে আমাকে মারতে না পেরে ওনারই বলি নিয়ে গেছে। তাহলে এখন এই দেহর কি হবে? যদি উনি এই পাপ কাজে লিপ্ত না থাকতেন তবে অবশ্যই আমি ওনার দেহ সৎকার করতাম, তবে এখন আর নয়। তুমিও চলো, প্রকৃতি ওনাকে নিজের মধ্যে মিশিয়ে নেবেন। তারপর সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি তার মাথায় একবার আশীর্বাদের হাত রেখে দিলাম। এরপর আমরা দুজন আবার রওনা দিই যে যার উদ্দেশ্যের দিকে। সেইবার আমার সাথে কমলাক্ষ চাটুর্যের শেষ দেখা হয়েছিল। তারপর তার আর কোনো খোঁজ পাইনি। শেষ শুনেছি সে কাশীতে বর্তমানে বসবাস করছে। এর বেশি আর কিছুই জানি না। এই হলো আমার অভিজ্ঞতা। গল্প শেষ করে তারানাথ আবার একটা সিগারেট ধরালেন। কিশোরী আর আমি জিলিপি খাওয়া শেষ করলাম। চারি এখনো এসে পৌঁছয়নি। বাইরে এখনো হালকা ঝড়ের আভাস চলছে। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, এরপর তাহলে নুসু ডাকাতের কি হলো? শুনেছি সেই রাতের পর থেকে তার ঠগির দলকে আর দেখা যায়নি। জানি না কোথায় হারিয়ে গেল। এরপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি আর কিশোরী এবারে ওঠার তাগিদ করলাম। আমি বলে এলাম, ঠাকুরমশাই আজ উঠলাম। চারির সাথে তো দেখা হলো না, বলবেন আমরা এসেছিলাম। ঠাকুরমশাই আমাদের বিদায় জানালেন। আমরা দুজন আবার বাইরে বেরিয়ে এলাম। কলকাতা শহরের রাস্তা আজকে বেশ শুনশান, বেশ জোরালো হাওয়া দিচ্ছে। কিশোরী শুধু একবার বলল, না, সন্ধেটা ঠিক জমলো না। চলো, আবার পরে শনিবার দেখা হবে। কাল একটু কাজ আছে, তাই আসতে পারবো না। আমি হেসে সায় দিলাম ঠিকই, তবে আমার বেশ ভালোই লাগলো। দুজন মিলে আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পিছনে পড়ে রইল মঠলেন আর তারানাথের জগৎ। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।